ইট পাটকেল পর্ব 6 লিখেছেন সঞ্চিতা বিনতে সফি। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারদিকের গাছপালা দুলে দুলে উঠছে। বারান্দায় বসে এক মনে সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে নূর। কৃষ্ণচূড়া ফুলে গাছটি নতুনভাবে সেজেছে, সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূর। মেয়েকে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখে দরজায় দীর্ঘশ্বাস ছাড়ল রাফসান শিকদার। দরজায় নক করতে নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো সে। বাইরে দাঁড়িয়ে কেন আব্বু, ভিতরে এসো। কি করছিলে মা, এভাবে বাইরে দাঁড়িয়েছিলে কেন? নূর বাবার কথায় প্রতি উত্তর করলো না, রুমে এসে সোফায় বসলো। রাফসান শিকদারও মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা কত বড় হয়ে গিয়েছে, অথচ সে খেয়ালই করেনি, করার সময়ই পায়নি। মেয়েও যে তার কাছে আগের মতো বায়না ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গিয়েছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠল রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গিয়েছে দেখে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি। নূর মলিন হাসল, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি আমার রুমে আসো না আব্বু, তাই এটা বোঝা খুব একটা কঠিন বিষয় নয়। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও। রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া কি আসলেই মেয়ের কাছে আসা হয় না? অন্যের উপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি। আসতেই পারো আব্বু, তবে গল্পের পাঠ আমাদের অনেক আগেই চুকে গেছে। আচ্ছা বাদ দাও, কফি খাবে, আনবো? না মা, তুমি বলো, তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। রাফসান শিকদার মেয়েকে বিয়ের কথা বলতে ইতস্তত করছে। মেয়ে এখনো ছোট, তার উপর আশমিনকে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার রয়েছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা বলতে চাচ্ছ বলে ফেলো আব্বু। আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশায় আছি তাতে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিতে। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বুঝো না মা। নূর এক ধ্যানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পেরেছে সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত গলায় বলল, আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনই নেবে। সমস্যা নেই, কবে বিয়ে করতে হবে বলে দিও, আমি রেডি থাকবো। তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবী খুব কঠিন জায়গা, এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য একটা পরীক্ষা, তাই নিজেকে সেভাবেই তৈরি করবে। তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে, তাই নিজেকে শক্ত করো। নিজেকে ঠিক এতটা শক্ত করো যাতে কেউ আঘাত করলে তুমি সহজে ভেঙে না পড়ো। সম্পর্কের দোহাই দিয়েও ছাড় দেওয়া যাবে না, বুঝতে পেরেছো আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলেন, কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিলেন। এখানে আমাদের সমস্ত প্রপার্টি দলিল রাখা রয়েছে। তোমার 22 বছর বয়সে তুমি সব কিছুর তোমার নামে পাবে। এই জায়গায় হদিস তুমি বাদে আর একজন শুধু জানে, সে আমার কাছে ঠিক তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না, আমি তোমার বিয়ে আশমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখে হেসে উঠলেন রাফসান শিকদার। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, আশমিন খুব ভালো ছেলে মা, তোমাকে ভালোবেসে আগলে রাখবে। দেখো, তোমরা আমার ঠিক দুটো হাতের মতো। আশমিন আমার রাজনীতির দিকটা সামলাবে, আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করার আগ অবধি সব কিছু আশমিন দেখবে। সময় হলে বুঝে নিও তুমি। বাবার উপর একটু ভরসা রাখো মা, ঠকবে না তুমি। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল। কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নিবেন না। এক সপ্তাহের মাথায় হুজুর ডেকে আশমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। নূরের প্রতি মেয়েকে ভালোবাসাও দেখিয়েছে খুব। নূর শুধু তাচ্ছিল্যের হাসি হেসেছে। নূরের মতো আশমিনও ছিল নির্লিপ্ত। তার কথা মতে বাইরের কাউকে তাদের বিয়েতে কিছু জানানো হয়নি। নূরেরও এতে কোনো মাথা ব্যথা নেই।
ঘুম থেকে উঠে ব্রাশ না করে কেউ বিয়ের আসরে বসতে পারে, তা নূরকে না দেখলে বুঝতেই পারতো না আসমিন। সেও ট্রেডমিল থেকে নেমে এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় অজু করে এসে কবুল বলেছে দুজন। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা আর না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতেই নূর নিজের রুমে গিয়ে আবার শুয়ে পড়েছে। আজ সে সারাদিন ঘুমোবে। আসমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে। ঘুমন্ত নূরকে কোলে করে নিজের রুমে নিয়ে এলো আসমিন। নূরের ঘুম ভেঙে গেছে নড়াচড়ায়। চোখ খুলে অবাক হয়ে বলল, কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি। পালকি করে নেওয়ার অপশন তো নেই আপাতত, তাই কোলে করেই তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড টাচ, সো বি কমফোর্ট ডিয়ার। আসমিনের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল আসমিনের বাহুতে। আসমিন তা দেখে বাঁকা হাসল। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এও সম্ভব? নূর কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আসমিনও মুচকি হেসে নূরের পাশে শুয়ে নূরের কানে ফিসফিস করে বলল, আমার শূন্য বুক অনেকদিন তোমার অপেক্ষায় ছিল। এখানে একটু মাথা রাখবে নূর? ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না আমি। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি আছো। ততদিন না হয় আমরা প্রেমটা আইস করেই করি, কি বলো? নূর চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ অথচ সে কবেই তার প্রেমে বরফের মতো জমে বসে আছে। এই প্রেমে প্রকাশ করা হওয়ার ভয়েই তো তার থেকে নিজেকে এত দূরে রাখা। আসমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিল। নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে করে বলল, ঘুমাও, আজ সারাদিন ঘুমাও, না হয় আমরা বাসর দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমু খেতে পারি। আমাকে কিপটে ভেবো না, বর হিসেবে আমার মন অনেক বড়। বলতে বলতে নূরের সারা মুখে চুমু খেয়ে ফেললো আসমিন। নাও, প্রমাণ করে দিয়েছে। নূর হাঁ করে তাকিয়ে রইল আসমিনের দিকে। মনে মনে বিড়বিড় করে বলল, অসভ্য।